দ্বিতীয়বারের মতো নববধূ রূপে সজ্জিত হয়েছে অয়ন্তী। এই বিয়েটা সে করতে চায়নি, কিন্তু বাবা আর মামুনির মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র রাজি হয়েছে এই বিয়েতে। যবে থেকে অয়ন্তী বুঝতে শিখেছে, তবে থেকে গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে বলতে শুনেছে সে নাকি অপয়া, তার দ্বারা সবসময় খারাপ কিছু ঘটে থাকে। এই অপয়া শব্দটা ছোটবেলা থেকে শুনতে শুনতে এতটুকু বড় হয়েছে অয়ন্তী। কিন্তু সময়ের সাথে সাথে অয়ন্তী এই অপয়া ডাকটা নিজেও মেনে নিয়েছে। আসলেই সে একটা অপয়া, তার জন্য তার মা আর দাদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরকালের জন্য না ফেরার দুনিয়ায় চলে গেছে। তার পোড়া কপালের জন্য তার প্রথম বিয়েটা ভেঙে গেছে, কিন্তু এবার দ্বিতীয় বিয়েতে কি হতে চলেছে সেটা তার অজানা। তবে মন বলছে কোনো একটা অঘটন হবেই, কারণ সে যে জন্মগতই অপয়া, তার কপালে সুখ নেই। কারোর ডাকে অয়ন্তী নিজের ধ্যান থেকে ফিরে আসে। এই অয়ন্তী চমকে ওঠে, পাশ ফিরে তাকিয়ে দেখে লিজা প্রশ্নবোধক নয়নে তার দিকে তাকিয়ে আছে। লিজা আবারও বলতে শুরু করে, কোথায় হারিয়ে গেলি? কখন থেকে ডাকছি তোকে? অয়ন্তী ঢুক গিলে বলে, কি হয়েছে? লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, বুঝতে পারছি টেনশনে আছিস, কিন্তু টেনশন করার মতো কিছু হয়নি। আগের ঘটনা একটা দুঃস্বপ্ন ভেবে মাথা থেকে ছেড়ে ফেলে দে। অয়ন্তী, সামনে যেই নতুন জীবনটা পেতে যাচ্ছিস সেটা নিয়ে ভাব। অতীতের তিক্ততা নিয়ে পড়ে থাকলে হবে না, লাইফে মুভ অন করতে হবে। কিন্তু অয়ন্তীর মন মানছে না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে কিছু একটা হতে চলেছে তার জীবনে, আবারও ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে সে। এমন সময় বাইরে থেকে বর হেসছে বলে চেঁচামেচির আওয়াজ বেশি আসছে। লিজা মুচকি এসে অয়ন্তীকে ধাক্কা দিয়ে বলে, দেখলি, এবার আর কোনো অঘটন ঘটবে না। মিলল তো আমার কথা? যাই, আমি বরং তোর সুদর্শন বরটাকে দেখে আসি। একবার শুধু চোখে দেখেছিলাম। কথাটা বলে লিজা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু অয়ন্তীর মুখে কোনো হাসি নেই, আছে শুধু আতঙ্কা। কেন জানে নিজের অশান্ত মনটাকে শান্ত করতে পারছে না। বারবার মন বলছে, অয়ন্তী, তোর জীবনে সুখ আসবে না, কোনোদিন আসবে না। ঠিক তাই হলো। লিজা মুখটা অন্ধকার করে কয়েক মুহূর্ত পরে ঘরে ঢুকে চুপচাপ খাটের উপরে বসে পড়ে। অয়ন্তী লিজার দিকে তাকিয়ে ছোট করে বলে, কি হয়েছে? বর আসেনি এখনো, শুধু বরযাত্রী এসেছে। বর নাকি তার বন্ধুদের সাথে আসবে। অয়ন্তী ছোট করে বলে। ও। লিজার মনের মাঝে আতঙ্ক কাজ করছে। প্রিয় বান্ধবীর সামনে সেটা প্রকাশ না করে হাসি মুখে বলে, সমস্যা নেই, বর একটু পরে চলে আসবে। তুই এত টেনশন করিস না, তুই থাক, আমি একটু আসছি। কথাটা বলে লিজা বাহিরে চলে যায়। বাহিরের পরিবেশ বড্ড গুমট হয়ে আছে। বর যাত্রী আসার 15 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু বরের গাড়ি আসার কোনো নামগন্ধই নেই। আজমল শেখ ছোট ছেলের আসার অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছেন। জোহরের নামাজ শেষ হওয়ার পরপরই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলের কোনো চিহ্ন নেই। সবকিছু কি করে সামাল দিবেন কিছু বুঝতে উঠতে পারছেন না। একটু পর পর মেয়ের বাড়ির লোকেরা বরের খোঁজ নিতে আসছে, কিন্তু আজমল শেখ আশানুরূপ কোনো উত্তর দিতে পারছেন না। আজমল শেখ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বড় ছেলে জাহিনের কাছে গিয়ে চিন্তিত স্বরে বলেন, ফোনে ফেলে বদমাইশটাকে। জাহিন কানের কাছ থেকে ফোনটা সরিয়ে বলে, না বাবা, পাইনি। কাইফকে ফোন করো। কাইফও ফোন ধরছে না। আজমল শেখ রাগী গলায় বলেন, আমারই ভুল হয়েছে ওকে একা রেখে আসাটা। বন্ধুদের সাথে আসবেন উনি, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, ওর এখনো আসার নাম নেই। ওর বন্ধুদের ফোন দাও। জাহিন আস্তে আস্তে বলে, ওর বন্ধুদের কাছেও নাকি ও এখনো পৌঁছায়নি। আজমল শেখ চিন্তিত হয়ে বলে, কি বলছো কি তুমি? ওদের দুজনের কোনো বিপদ হলো না তো? পাশ থেকে আজহার শেখ বলেন, ভাইজান, আপনি চিন্তা করবেন না, রিহান চলে আসবে, হয়তো জ্যামে পড়েছে কোনোভাবে। তুই বুঝতে পারছিস না, আজহার যত সময় যাচ্ছে তত জটিলতায় পরিণত হচ্ছে পরিবেশ। ঠিক সেই সময় একটা সিএনজি এসে দাঁড়ায় তাদের সামনে। সিএনজির ভেতর থেকে বেরিয়ে আসে কাইফকে সিএনজি করে আসতে থেকে হতভম্ব হয়ে যায় আজহার শেখ, আজমল শেখ আর জাহিন 2 কদম এগিয়ে গিয়ে কাইফকে বলে, কাইফ, তুমি সিএনজি করে?
রিহান কোথায়? আর ফোন ধরছিলে না কেন? কাইফ মাথা নিচু করে বলে, ভাই আমি আসলে কি হয়েছে কাইফ? স্পষ্টভাবে বলো। রিহান ভাই অর্ধেক রাস্তায় আসতেই গাড়ি থেকে আমারে নামাইয়া দিচ্ছে। মানে? কাইফ পকেট থেকে একটা চিঠি বের করে জাহিনের হাতে দিয়ে বলে, রিহান ভাই আমারে এই চিঠিটা দিয়ে বলেছে আপনাকে দিতে, আর উনি নাকি এই বিয়েটা করতে পারবো না। কাইফের মুখে এমন কথা শুনে জাহিন, আজহার শেখ আর আজমল শেখের পা থেকে মাটি সরে যায়। আজমল শেখ কথা বলার বাসা হারিয়ে ফেলেছেন। দু কদম পিছিয়ে যেতে আজহার শেখ ভাইকে ধরে ফেলে বলেন, ঠিক আছেন ভাইজান আপনি? আজমল শেখ দুর্বল গলায় বলেন, আমার সারা জীবনে যতটা মান সম্মান অর্জন করেছিলাম সবটা শেষ করে দিল ছেলেটা। হারামজাদা চিঠিতে কি লিখেছে পড়ো জাহিন। জাহিন চিঠিটা পড়া শুরু করে। সরি ভাইয়া, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি জানি তুমি চাইলেই আমাকে খুঁজে বের করতে পারবে, এই ক্ষমতাটা তোমার আছে, কিন্তু তুমি আমাকে খুঁজে বের করলেও আমি এই বিয়েটা করব না। বিয়ের আগেই আমার মরদেহ পাবে তুমি, তাই আমাকে খুঁজে বের করার সাহস করো না। সময় হলে আমি এমনি বাড়ি ফিরে আসবো। জাহিন চিঠিটা পড়ে কাগজটা হাতের মুঠোয় করে নিয়ে চোয়াল শক্ত করে নেয়। তার ইচ্ছে করছে রিহানের দুগালে ঠাটিয়ে দুটো চড় মারতে। এত বড় একটা অঘটন ঘটাতে একটু ভয় করল না তার। আর তার উপর আবার তাকে মরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আজহার শেখ জাহিনের হাত থেকে চিঠিটা নিয়ে পরে বাকরুদ্ধ হয়ে যান। বিয়ে বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ছেলে বিয়ে করতে আসতে পারবে না খবরটা, যেন বাতাসের আগে ছড়িয়ে পড়েছে সারা গ্রামে। বিয়ে বাড়িতে আসা প্রেসের লোকজন এতক্ষণে টিভিতেও নিউজ করে দিয়েছে। বিশিষ্ট শিল্পপতির ছোট ছেলে, সাবেক মেয়রের ভাতিজা আর জন নেতার ছোট ভাই কাপুরুষের মতো বিয়ের দিন পালিয়ে গেছে। একটা মেয়েকে অপমানের দিকে ঠেলে দিয়ে এদিকে গ্রামের মানুষজন নানা রকমের কথা বলছে অয়ন্তীকে নিয়ে। যে কথাগুলো অয়ন্তী খুব ভালো করে শুনতে পারছে। অয়ন্তীর খুব ইচ্ছে করছে জুড়ে জুড়ে প্রাণ খুলে হাসতে। তার জীবনটা এত জটিলতায় ভরা কেন? কি দোষ তার? কেন এত শাস্তি দিচ্ছে তাকে উপরওয়ালা? কিসের লোকজনদের জাহিনের দলের ছেলেরা আটকে রেখেছে? প্রেসের লোকজনদের জাহিনের দলের ছেলেরা আটকে রেখেছে। যতটুকু নিউজ করেছে তো তা করেছে, আর যাতে কিছু না করতে পারে তার জন্য এই ব্যবস্থা করেছে। বাড়ির একজন কোণে শেখ পরিবারের সদস্যগণ দাঁড়িয়ে আছে। যারার পাশে দাঁড়ানো ছোট আহান বলে, আপু, ছোট ভাইয়ার কি বিয়ে হবে না আজকে? যারা আহানের মুখ চেপে ধরে চাপা গলায় বলে, চুপ কর আহান, কথা বলিস না এখন। হামিদ খন্দকার আজমল শেখের সামনে এসে দুর্বল গলায় বলেন, এভাবে অপমানিত না করলেও পারতেন আমাদের। আপনার স্ত্রীকে আমি সবটাই বলেছি আমার মেয়ের অতীত সম্পর্কে। আপনার স্ত্রী সবটা শুনে আমার মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ করে নিতে চেয়েছেন। আমরা তো যেতে যাইনি আপনাদের কাছে, আপনারা এসেছেন আমাদের কাছে। তাহলে আমার মেয়েটা কি এই অপমানটা পাওয়ার যোগ্য ছিল বলুন? আমি ওনাকে বারবার বলে এসেছি যদি কোনো অঘটন ঘটে তাহলে আমার মেয়েকে এবার হয়তো বাঁচাতে পারবো না। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন খারাপ কিছু না হওয়ার, কিন্তু উনি ওনার কথা রাখতে পারেননি। আমার মেয়েটা যদি এখন কিছু করে বসে তাহলে এর দায় কে নিবে বলুন? আপনি নেবেন এর দায়? আজহার শেখ বলেন, বিশ্বাস করুন, আমার ভাতিজা যে এমন একটা কাজ করে বসবে বিয়ের দিন, আমরা সেটা ঘুণক্ষরেও টের পাইনি। আজমল শেখ কিছু বলতে যাবেন, সাথে সাথে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ছলছল করছে স্ত্রীর নামটা। আজমল শেখ ফোনটা কানে ধরতে জোহরা বেগম অস্থির গলায় বলে ওঠেন, কি গো, কি শুনছি? রিহান নাকি বিয়ে করবি না বলে পালিয়ে গেছে। এই খবরটা কোথায় পেলে? খবরের হেডলাইনে সবটা ছাপা হয়ে গেছে। আজমল শেখ এবার চিৎকার করে বলে ওঠে, তোমার ছেলে সবটা শেষ করে দিল জোহরা। ও বিয়ে করবে না আগে বলতো তাহলে তো এই পরিস্থিতি হতো না। মাথা ঠান্ডা করো, আমার কথাটি শোনো। কি করে মাথা ঠান্ডা করব? ও আমার মান সম্মান সব ডুবিয়ে দিল। মেয়েটার পরিবার আর মেয়েটার কথা একবারও ভাবলো না। কি করব এখন? জাহিন কোথায়? ওকে ফোনটা দাও। জাহিন বাবার পাশে দাঁড়িয়েছিল। আজমল শেখ ছেলের দিকে ফোনটা এগিয়ে দেন। জাহিন কানে ফোন রেখে হ্যালো বলতে জোহরা বেগম বলে ওঠেন, জাহিন বাবা, একটা কথা রাখবি মায়ের। জাহিন মায়ের মুখে আকস্মিক এমন কথা শুনে ব্রু কুচকে বলে, মানে? এই পরিস্থিতিটা এখন একমাত্র তুই পারবি সামাল দিতে। কি বলতে চাইছো তুমি মা? আমি চাইছি তুই অয়ন্তীকে বিয়ে কর। জাহিন হতভম্ব হয়ে বলে, হোয়াট? কি বলছো তুমি এসব মা? প্লিজ জাহিন, তুই রাজি হয়ে যাই বিয়েতে, না হলে মেয়েটার মরণ ছাড়া কোনো পথ খোলা থাকবে না।
গতবারও ওর সাথে এমন একটা ঘটনা ঘটেছে। আর তুই তো জানিস গ্রামের মানুষরা কেমন, ওদের হয়তো এক ঘরে করে দিবে এবার। কিন্তু মা, ওনার সাথে আমার বয়সের অনেক গ্যাপ, আর আমি কি করে? বয়সটা কোনো ব্যাপার না, তুই শুধু রাজি হয়ে যা বাপ। না মা, পারবো না। আমি চাই না আমার জীবনের সাথে জুড়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। আমার চারিদিকে শত্রু গিজগিজ করছে। মেয়েটার জীবন এমনিতে নষ্ট হয়ে যাওয়ার পথে, যেটা তোর আদরের ছোট ভাই করে গেছে। প্লিজ জাহিন, রাজি হয়ে যা। আমাদের শেখ বাড়ির সম্মান আর মেয়েটার কথা ভেবে রাজি হয়ে যা বাবা। অয়ন্তীকে আমার বাড়ির বউ করে নিয়ে আয়। মনে কর এইটা তোর কাছে আমার শেষ চাওয়া, এই চাওয়াটা পূরণ করে দে বাবা। জাহিন কোনো উত্তর দেয় না মায়ের কথায়। জাহিন এমন একটা প্রফেশন বেছে নিয়েছে যেটাতে নিজের জীবনই রিস্কে, আর এখন আরেকজনের নিজের। জাহিন কোনো উত্তর দেয় না মায়ের কথায়। জাহিন এমন একটা প্রফেশন বেছে নিয়েছে যেটাতে নিজের জীবনেই রিস্কে, আর এখন আরেকজনকে নিজের জীবনে এনে ওই মানুষটাকে কি করে রিস্কে ফেলতে পারে। তার সামনে তার আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে এ রাজনীতির জন্য। এরপর হাজার চেষ্টা করেও এ রাজনীতির মাঠ থেকে নিজেকে সরাতে পারে না। নিজের চাচা এই নোংরা রাজনীতি ছাড়তে পারলো, সে পারেনি। এরপর থেকে শুরু হয় জাহিনের মনে পরিবারকে নিয়ে আতঙ্ক। মনের মাঝে সবসময় একটা ভয় কাজ করে, না জানি কখন কোথা থেকে আপনজনদের উপরে আক্রমণ করে বসে। এ ভয় থেকেই পণ করে বসে নিজের জীবনের সাথে কাউকে জড়াবে না। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে আজ জাহিনের বিরুদ্ধে চলে গেছে। জাহিনের কানের কাছ থেকে আজহার শেখ ফোনটা নিয়ে নিজে কথা বলা শুরু করে। ভাবি, সবটা কি করে সামলাবো এখন আমরা? আজহার, তুমি তোমার বড় ভাতিজাকে বোঝাও, একমাত্র ওই পারে এখন এই পরিস্থিতিটা সামাল দিতে। ওকে বুঝিয়ে বলো ও যেন অয়ন্তীকে বিয়ে করে নেয়। আজহার শেখ জাহিনের দিকে তাকাতে জাহিন শান্ত গলায় বলে, এই বিয়েটা করব আমি, আমার পরিবারের সম্মান। আর জাহিন কিছুক্ষণ থেমে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, ওনাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য বিয়েটা আমি করব। জাহিনের বলা কথাটা শুনে জোহরা বেগমের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। শেষমেশ তাহলে নিজের পরিকল্পনায় সফল হলেন। ছেলে যখন একবার বলে দিয়েছে বিয়েটা করবে তাহলে করবেই। জোহরা বেগম ফোনের লাইন কেটে দিয়ে অন্য একটা নাম্বারে ফোন করে। ফোনের উপর প্রান্তের লোকটা কল ধরতে জোহরা বেগম হাসি খুশি গলায় বলে ওঠেন, পরিকল্পনা সফল হয়েছে আমাদের রিহান। এবার তুই শুধু সময় মতো বাড়ি ফিরে আসবি পরিবেশটা ঠান্ডা হওয়ার পরে। আর তোর যত টাকা প্রয়োজন হবে আমাকে কল করবি, আর খুব সাবধানে থাকবি। লিজা অয়ন্তীর কাছে দৌড়ে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, তোর বিয়েটা হচ্ছে। অয়ন্তী জানালার পাশে দাঁড়িয়ে ঘরের পেছনে শেওলা পড়া পুকুরের দিকে তাকিয়ে থেকে উদাস গলায় বলে, কার সাথে? ছেলের বড় ভাইয়ের সাথে। অয়ন্তী চমকে লিজার দিকে তাকায়। অয়ন্তী ভেবেছিল হয়তো গ্রামের কোনো লোকের সাথে বিয়ে হবে, কিন্তু লিজা কি বলল এটা? লিজা আবারও বলে, সত্যি বলছি দোস্ত, উনি তোকে বিয়ে করবেন। অয়ন্তী সশব্দে হেসে ওঠে। তার জীবনটা এতটা নাটকীয়তায় ভরপুর কেন? কেন বারবার সবাই তাকে এত কুণ্ঠাসা করে? মা মরা মেয়ে বলে নাকি? এটা তার কপালের দোষ। নিচের ঠোঁট কামড়ে ধরে অয়ন্তী বুকের ভেতরের চাপা কান্নাটা আটকে রাখার প্রচেষ্টা করছে। এমন সময় ঘরে প্রবেশ করেন ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার এতটা সময় জানালার আড়াল থেকে বারবার উকি দিয়ে দেখে গিয়েছেন মেয়ে তার কি করছেন। ফাতেমা আক্তার অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর মাথায় হাত রেখে বলেন, আমার বড় মেয়েটা আজকে সত্যি সত্যি পর হয়ে যাবে। কি করে থাকবো বলতো তোর মুখে মামুনি ডাকটা না শুনে? অয়ন্তী আর নিজেকে ধরে রাখতে পারল না। ফাতেমা আক্তারের বুকে ঝাঁপিয়ে পড়ে দুহাত দিয়ে আঁকড়ে ধরে কান্না শুরু করে দেয়। ফাতেমা আক্তার অয়ন্তীর মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেন, ধুর বোকা মেয়ে, এভাবে কেউ কান্না করে দেখি? অয়ন্তীকে নিজের বুক থেকে তুলে অয়ন্তীর চোখের জল মুছে দিয়ে বলেন, ইস, চোখের জল দিয়ে একেবারে শ্বাসটা নষ্ট করে দিয়েছে। লিজা, ওর শ্বাসটা ঠিক করে দে তো মা, একটু পরেই কাজী আসবেন বিয়ে পড়াতে। লিজা চোখের কোণে আসা জলটা মুছে বলে, হ্যাঁ চাচি, এখনই ঠিক করে দিচ্ছি। ফাতেমা আক্তার চলে যান। লিজা অয়ন্তীর কাছে এসে অয়ন্তীকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, দেখুন, অয়ন্তী যা হয় ভালোর জন্যই হয়। শেষ ভালো যার, সব ভালো তার। হয়তো ওনার সাথেই তোর জুড়ি লেখা আছে, তাই ওনার সাথেই তোর বিয়েটা হচ্ছে। অয়ন্তী কিছু বলে না, চুপচাপ বসে আছে আর দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে কালচে রঙের ফ্লোরের দিকে।
কঠোর হৃদয় সম্পন্ন রাজনীতিবিদ জাহিনের সাথে বিয়ে হলো নরম হৃদয়ের অধিকারীর অয়ন্তীর। ক্ষণিকের মাঝে সবটা বদলে গেল, জুড়ে গেল দুজনে একে অন্যের জীবনের সাথে। কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই দুই মানবীর জন্য? একে অপরের হৃদয়ে কি লিখবে একে অপরের নাম? একে অপরের হৃদয়ে কি লিখবে একে অন্যের নাম? সন্ধ্যা হয়ে গেছে আর তার সাথে বিদায়ের সময় হয়ে গেছে অয়ন্তীর। বাপের বাড়ি ছেড়ে পরের বাড়িতে চিরকালের জন্য চলে যাওয়ার যাত্রার সময় এসে গেছে। এদিকে ফাইজ বোনের কামড় ধরে বলছে, আপু তুমি চলে যাবে? অয়ন্তী মুচকি এসে হাঁটু ভেঙে ফাইজের সমান হয়ে ফাইজের কপালে চুমু এঁকে দিয়ে ভাঙা গলায় বলে, আমি আবার আসবো তো সোনা। ছোট ফাইজ এবার কান্না করে বলে, না তুমি গেলে আর আসবে না জানি। অয়ন্তী ভেতরের কান্নাটা আটকিয়ে বলে, আসবো তো সোনা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? আমি আবার আসবো। সত্যি তো? হ্যাঁ, সত্যি। এমন সময় লিজা ঘরের ভেতরে প্রবেশ করে বলে, অয়ন্তী যাওয়ার সময় হয়ে গেছে। অয়ন্তী গুটি পায়ে বাইরে আসে। ফাইজ বোনের ডান হাতটা আঁকড়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলে চিরকালের জন্য চলে যাবে। অয়ন্তী বাড়ি থেকে বের হতেই নজর যায় তার সাথে সদ্য বিয়ে হওয়া শ্যামবর্ণের পুরুষ মানুষটির দিকে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আর বারবার ফোন অন করে টাইম চেক করছে। মানুষের সাথে যতটুকু সময় কথা বলেছে অয়ন্তী তাতে বুঝে গেছে জাহিন খুব ভদ্র, মর্জিত, ভালো মনের একজন মানুষ। অয়ন্তী বরাবর জেনে এসেছে যারা রাজনীতি করে তারা খুব উগ্র মেজাজের হয়, কিন্তু জাহিন তার বিপরীত। বিয়ে হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা। জাহিন অয়ন্তীর সাথে একান্তে কিছু কথা বলার জন্য অয়ন্তীর নিকটে আসে। জাহিন এক পলক অয়ন্তীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক গলায় বলে, সরি, আমার ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আপনি খুব আঘাত পেয়েছেন আমার ভাইয়ের করা কাজটার জন্য, কিন্তু বিশ্বাস করুন ও যে এমনটা করে বসবে আমরা কেউ বুঝতে পারিনি। আর এই মুহূর্তে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমি চাই না সেটা আপনার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হোক। আমি চাই আপনি নিজ থেকে সিদ্ধান্ত নেন, কারণ এটা আপনার জীবন। আপনি বুঝবেন আপনার জীবনে কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ। জাহিন থামে। অয়ন্তী জাহিনের প্রত্যেকটা কথা শুনে কিন্তু কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। জাহিন আরেকটু সহজভাবে বলে, আপনি কি রাজি আছেন এই বিয়েতে অয়ন্তী? অয়ন্তী জাহিনের কথাটা শুনে শুকনো ঢুক গিলে। এই বিয়েতে রাজি না হয়ে তার কোনো উপায় নেই। এই বিয়েটা যদি না করে অয়ন্তী তাতে হয়তো তার বাবা আর মামুনিকে আরো অপমানের মুখে পড়তে হবে। তাই অয়ন্তী সিদ্ধান্ত নেয় এই বিয়েটা সে করবে। অয়ন্তী ছোট করে উত্তর দেয়, আমি রাজি এই বিয়েতে। জাহিন নরম স্বরে বলে, পরে আফসোস করবেন না তো? আপনি জানেন হয়তো আমি রাজনীতি করি, আমার এই রাজনীতি করা নিয়ে ভবিষ্যতে আফসোস করবেন না তো? আমি চাইলেও এই রাজনীতি ছাড়তে পারবো না অয়ন্তী। অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায় সে এটা নিয়ে আফসোস করবে না। জাহিন তা দেখে বলে, ঠিক আছে, তাহলে নিজেকে তৈরি করে রাখুক অয়ন্তী। রাজনীতিবিদ শেখ আবরার জাহিনের অর্ধাঙ্গিনী হওয়ার জন্য। কথাটা বলে জাহিন চলে যায়। জাহিন চলে যেতে অয়ন্তী জোরে নিঃশ্বাস ছাড়ে। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে মরেই যাবে অয়ন্তী। অয়ন্তীর ধ্যান ভাঙে বাবাকে কাছে আসতে দেখে। ফাইজ বন্ধুদের ডাক শুনে ওদের কাছে চলে যায়। হামিদ খন্দকার মেয়েকে দেখে মেয়ের কাছে এসে মুচকি হাসি দিয়ে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলেন, খুব ভালো থাকিস মা। বাবা তোর জন্য সবসময় প্রাণ ভরে দোয়া করবে। যেখানে যাচ্ছিস সেখানে সবার মন জয় করে চলবি। জানি এই বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু দেখ মা, যা হয় ভালোর জন্যই হয়, তাই না? অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা উপর নিচ করে বলে, তুমিও নিজের খেয়াল রেখো বাবা। স্কুলে একদম উচ্চস্বরে চিৎকার করে ক্লাস নেবে না। হামিদ খন্দকার মুচকি হেসে বলে, আচ্ছা মা, এবার চল, সময় হয়ে গেছে। মামুনি 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 কোথায়? অনেকক্ষণ হলো দেখছি না মামুনিকে। তুই চল, আগে মামুনি আসছে। অয়ন্তীর পা হাত ধরে হামিদ খন্দকার গাড়ির কাছে এনে জাহিনের হাতে অয়ন্তীর হাতটা রেখে বলেন, ওকে যত্নে রেখো বাবা, ও আমার বড় আদরের মেয়ে। জাহিদ এক পলক সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে ভরসা দিয়ে শ্বশুরমশাইকে বলে, চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি যত্নে রাখবো। দায়িত্ব যখন এসে পড়েছে নিজের উপরে, সেটা আমি আমার সর্বস্ব দিয়ে পালন করব। হামিদ খন্দকার চশমার ফাঁক দিয়ে চোখের জলটা মুছে বলেন, নিশ্চিন্ত হলাম বাবা। এমন সময় আজহার শেখ বলেন, ভাই সাহেব তাড়াতাড়ি করেন, আর একটা জায়গায় যেতে হবে আমাদের, আর ওখানে সবাই অপেক্ষা করছে।
হ্যাঁ হ্যাঁ, অয়ন্তিমা গাড়িতে উঠে বস। অয়ন্তী পাশে দাঁড়িয়ে থাকা লিজার দিকে তাকাতে লিজা অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস অয়ন্তী, খুব ভালো থাকিস। অয়ন্তী লিজার কাছ থেকে দূরে সরে এসে বলে, মামনি কোথায়? মামনি আমাকে বিদায় জানাবে না? গাড়িতে ওঠ অয়ন্তী, অনেকটা রাস্তা যেতে হবে। এক প্রকার জোর করে অয়ন্তীকে গাড়িতে বসানো হয়। আর অয়ন্তীর এক কথা, মামুনি কোথায়? ফাতেমা আক্তার দূর থেকে দাঁড়িয়ে অয়ন্তীকে বিদায় জানিয়েছেন। অয়ন্তী নিজের গর্ভের সন্তান না হোক, কিন্তু অয়ন্তীকে ছোট থেকে বড্ড আদর যত্ন করে বড় করে তুলেছেন। এখন যদি অয়ন্তীর কাছে আসেন তাহলে হয়তো নিজেকে ধরে রাখতে পারবেন না, আর তা দেখে অয়ন্তীও ভেঙে পড়বে। তাই আর কাছে আসেনি অয়ন্তীর। গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। অয়ন্তীর জানালার বাইরে মাথা বের করে তাকিয়ে আছে তার চিরচেনা জায়গাটার দিকে। যতক্ষণ পর্যন্ত না আপনজনগুলো আড়াল হয়েছে ততক্ষণ পর্যন্ত অয়ন্তী তাকিয়েছিল। অন্ধকার মিলে যেতে অয়ন্তী সোজা হয়ে বসেছে, কিন্তু কান্নার গতি কমেনি। জাহিন পকেট থেকে রুমালটা বের করে অয়ন্তীর দিকে এগিয়ে দেয়। অয়ন্তী জাহিনের দিকে তাকাতেই জাহিন বলে, চোখের জলটা মুছে নিন অয়ন্তী, আর বেশি কান্না করবেন না, এতে মাথা ব্যথা হতে পারে। অয়ন্তী চুপচাপ জাহিনের কাছ থেকে রুমালটা নিয়ে চোখের জলটা মুছে মাথাটা সিটের দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা যারা পেছনের দিকে তাকাতেই দেখে অয়ন্তী ঘুমিয়ে পড়েছে, যার জন্য মাথাটা এদিক ওদিক ধুলছে। যারা বাইরের দিকে তাকিয়ে দেখে বাই তার মাথায় 2 আঙ্গুল চেপে ধরে চোখ বন্ধ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। যারা মোলায়েম গলায় ভাইকে বলে, ভাইয়া ভাবি ঘুমিয়ে পড়েছে, যে কোনো সময় মাথায় আঘাত পেতে পারে, তুমি ভাবির মাথাটা তোমার কাঁধে এনে রাখো। জানার গলার স্বর শুনে জাহিন চোখ মেলে অয়ন্তীর দিকে তাকিয়ে দেখে আসলে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। যেই হারে কান্না করেছে ক্লান্ত হয়ে যাওয়ারই কথা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তের ঘাড় ধীরে ধীরে এনে নিজের কাঁধে রাখে। অয়ন্তীর ভারী নিঃশ্বাস জাহিনের গলায় এসে বাড়ি খাচ্ছে। এই প্রথম জাহিনের এতটা সন্নিকটে কোনো মেয়ে এসেছে। জাহিন আর চোখে অয়ন্তীর ঘুমন্ত চেহারার দিকে তাকায়। মেয়েটা দেখতে এতটা সুন্দরী নয়, কিন্তু চেহারা পুরোটা মায়ায় ভরা। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরাতে যাবে, সাথে সাথে গাড়ির হর্নের শব্দ শুনে জাহিন থেমে যায় আর অন্যদিকে মুখটা ফিরিয়ে জোরে নিঃশ্বাস ত্যাগ করে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। যারা আগে ভাগে গাড়ি থেকে নেমে গিয়ে অয়ন্তীর দরজার পাশে এসে দাঁড়ায়। বউ এসেছে শুনে অনেকে গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। জাহিন অয়ন্তীর মাথাটা সিটের উপরে রেখে দেয় যাতে করে অয়ন্তীকে কোনো অস্বস্তিতে পড়তে না হয়। জাহিন নরম গলায় বলে, অয়ন্তী উঠে চলুন, এসেছি আমরা। অয়ন্তী নিভু নিভু চোখে তাকিয়ে জাহিনকে দেখার সাথে সাথে সোজা হয়ে বসে ইতস্তত কঠোর গলায় বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, চলে এসেছি আমরা। কথাটা বলে জাহিন কাইফকে উদ্দেশ্য করে বলে, দরজাটা খুলে দাও কাইফ। জাহিন কথাটা বলে গাড়ি থেকে নেমে যায়। কাইফ অয়ন্তীর পাশের দরজাটা খুলে দেয়। অয়ন্তী ধীরে সুস্থে পা ফেলতেই ভাঙ্গা ইটের টুকরোর সাথে পা লেগে ডান পাটা মুচকে যায়। অয়ন্তীর চিৎকার শুনে যারা অয়ন্তীকে ধরে বলে, ভাবি ঠিক আছে তুমি? অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিন্তু অয়ন্তী ঠিক নেই, পাটা মনে হচ্ছে যেন ভেঙেই গেছে। অয়ন্তীর সামনে দাঁড়ানো একজন মহিলা বলেন, কি গো নতুন বউ, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই ভেঙে পড়লে? সারা জীবন সংসার করবে কি করে? কথাটা শুনে অয়ন্তীর বড্ড খারাপ লাগলো। যারা বুড়ো কুচকে বলে, ও ফুপু, কি সব বকছো তুমি, বলো তো? ভাবির পায়ে ব্যথা পেয়েছে, কোথায় তুমি একটু কেয়ার করবে তা না করে তুমি উল্টোপাল্টা কথা বলছো। আলেয়া বেগম ভাতিজির কথা শুনে থমথমে গলায় বলেন, এখন কি তুই আমাকে বলে দিবি কখন কি কথা বলতে হবে আমাকে? যারা কিছু বলতে যাবে সাথে সাথে যারার চাচি রুমা খাতুন যারাকে থামিয়ে বলেন, যারা থাম তো, মেয়েটা কতটা ব্যথা পেয়েছে সেটা দেখা দরকার। তারপর রুমা খাতুন অয়ন্তীর দিকে তাকিয়ে বলেন, বেশি ব্যথা পেয়েছো মা? অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। রুমা খাতুন আবারও বলে, হাঁটতে পারবে? আমার হাতটা ধরে হাঁটো। আলিয়া বেগম রুমা খাতুনের এসব দেখে মনে মনে বলেন, ঠং, যত সব আদিক্ষেতা। কথাটা বলে যারাকে উদ্দেশ্য করে বলেন, রিয়ান কোথায়? ওকে দেখছি না কেন? আর জাহিনী বা কেন এই গাড়ি থেকে বের হলো? আলিয়া বেগমের কথা শুনে যারা বুঝতে পারলো বাড়ির কেউ কিছু জানে না হয়তো এই বিষয়ে, শুধুমাত্র মা ছাড়া। আর বিয়ে বাড়ির কাজের চাপে হয়তো নিউজও দেখার সময় হয়নি। যারা ফুফুর কথার উত্তর না দিয়ে অয়ন্তীকে বলে, ভাবি আস্তে আস্তে পাটা ফেলো। আলিয়া বেগম বড্ড অপমানিত বোধ করলেন, কিন্তু এখানে আর কিছু বললেন না। অয়ন্তী কষ্ট
অয়ন্তী অনেক কষ্টে 2 কদম পা বাড়ায়, কিন্তু আর পারছে না, পাটা মনে হচ্ছে ভেঙেই গেছে। একে তো পা মচকে গেছে, আর তার উপরে ভারী শাড়ি। জাহিন কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু যখন দেখলো অয়ন্তীর হাঁটতে কষ্ট হচ্ছে, তখনই তাদের কাছে এসে জাহিন চিন্তিত গলায় বলে, কি হয়েছে? যারা বলে, ভাবির পা মস্তে গেছে ভাইয়া, তাই হাঁটতে পারছে না। জাহিন অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চেহারা দেখে বোঝা যাচ্ছে পায়ে ব্যথাটা একটু বেশিই পেয়েছে, চোখ মুখ লাল হয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাহিন যারাকে বলে, তুই সর, আমি দেখছি। যারা সরতেই সবাইকে অবাক করে দিয়ে অয়ন্তীকে পাজা কোলে তুলে নেয় জাহিন। সবাই জাহিনের কার্যকলাপ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, শুধুমাত্র যারা ছাড়া। হুট করে এমনটা হওয়াতে ভয়ে অয়ন্তী মৃদু চিৎকার করে উঠে জাহিনের গলা জড়িয়ে ধরে। যখন বিষয়টা বুঝতে পারল অয়ন্তী, তখনই লজ্জায় চোখ বন্ধ করে নেয়। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছে অয়ন্তী। মনে হচ্ছে যেন সারা শরীর কারেন্ট বয়ে যাচ্ছে, কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে, হৃদস্পন্দনের গতি স্বাভাবিক চেয়ে বেশি চলছে। আলেয়া বেগম জাহিনের সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলেন, জাহিন, এসব কি? তুই কেন রিহানের বউকে কোলে নিলি? আর রিহান কোথায়? ওকে কেন কোথাও দেখছি না? ওর বউ এখানে পামুচকে বসে আছে, আর ও কোথায় বসে আছে? জাহিন শান্ত চোখে ফুপুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফুপু, আমার মনে হয় এখানে এত কথা না বলে আগে ওনার চিকিৎসা করা দরকার, তাই তোমার সকল প্রশ্নের উত্তর পরে দেই আমি। কথাটা বলে জাহিন হন হন করে হেঁটে চলে যায়। আলেয়া বেগম হাঁ হয়ে তাকিয়ে আছেন জাহিনের যাওয়ার পানে। আব্বা দেখেন দেখেন, জননেতা শেখ আবরার জাহিদ নাকি বিয়ে করেছে, তাও আবার ছোট ভাইয়ের হবু বউকে। সাদিকের কথা শুনে বর্তমান মেয়র খলিল তালুকদার মুখের উপর থেকে নিউজ পেপারটা সরিয়ে ধমকেশ্বরে ছেলেকে বলেন, কি সব উল্টাপাল্টা বকছিস তুই? মাথা ঠিক আছে তোর? বিশ্বাস করেন আব্বা, এই যে দেখেন আর্টিকেলটা। সাদিক তার ফোনটা এগিয়ে দেয় খলিল তালুকদারের দিকে। খলিল তালুকদার চোখের চশমাটা ঠিক করে ছেলে বলা কথাটা সত্যতা যাচাই করে রহস্যময় হাসি দিয়ে বলেন, বিয়ে হওয়ার কথা ছিল ছোট ভাইয়ের, কিন্তু এখন বিয়ে করলো বড় ভাই। ব্যাপারটা বড়ই রোমাঞ্চকর। আব্বা, ওই জাহিনকে তো আমাদের তরফ থেকে অভিনন্দন জানানো দরকার, আফটার অল আমাদের বিরোধী দল বলে কথা। খলিল তালুকদার চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তা আবার বলতে, কাল সকালে 5 কেজি মিষ্টি কিনে আমাদের সকলের প্রিয় জননেতা জাহিনকে অভিনন্দন জানাতে যাব। কথাটা বলেই খলিল তালুকদার নিঃশব্দে হেসে ওঠেন আর মনে মনে ছক কষছে কি করে এবারে ইলেকশনটাও জিতা যায়। জাহিন অয়ন্তীকে কোলে করে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে নিজের হাঁটু গেড়ে অয়ন্তীর সামনে বসে কোমল গলায় বলে, কোন পায়ে ব্যথা পেয়েছেন অয়ন্তী? অয়ন্তী নিচু গলায় বলে, আমি ঠিক আছি। জাহিন আর কোনো কথা না বলে নিজেই অয়ন্তীর ডান পায়ে হাত দিয়ে পাটা এগিয়ে আনে সামনের দিকে। অয়ন্তী জাহিনের করা কাজটা দেখে ভরকালো আর সাথে সাথে বলল, কি করছেন আপনি? আমি ঠিক আছি বললাম তো। জাহিন চোখ তুলে অয়ন্তীর দিকে তাকায়। জাহিনের শান্ত চোখের চাহনি দেখে অয়ন্তী আর কিছু বলার সাহস পেল না। জাহিন পায়ের দিকে তাকিয়ে বলে, এই পায়ে ব্যথা পেয়েছেন? এমন সময় জোহরা বেগম আসেন। এতক্ষণ উনি নতুন বউকে বরণ করে ঘরে তোলার জন্য সব আয়োজন করছিলেন, কিন্তু যখনই বসার ঘরে এসে এসব দেখেন তখনই আটকে উঠে বলেন, কি হয়েছে? যারা মাকে দেখে বলে, ভাবি গাড়ি থেকে নামতে গিয়ে ভাঙা ইটের সাথে লেগে পা মচকে গেছে। কি বলছিস? মেয়েটাকে তোর সাবধানে নিয়ে আসবি না? ও এখানকার রাস্তাঘাট চিনে নাকি ভালো করে? তুমি চিন্তা করো না মা, ভাইয়া দেখেছে তো। জোহরা বেগম অয়ন্তীর কাছে গিয়ে নরম গলায় বলেন, বেশি ব্যথা পেয়েছো মা? অয়ন্তী মুচকে এসে বলে, না না, আমি ঠিক আছি, এতটা অস্থির হওয়ার কিছু হয়নি। জাহিন অয়ন্তীর অন্যমনস্ক হওয়ার সুযোগটা নিল। ঠাস করে অয়ন্তীর পা মোচড় দিতেই ব্যথায় চিৎকার করে ওঠে অয়ন্তী। অয়ন্তীর চিৎকার করা দেখে জোহরা বেগম ছেলেকে ধমকের স্বরে বলে, এই জাহিন, তুই তোর ব্যথা কমানোর বদলে ব্যথা আরো বাড়িয়ে দিচ্ছিস। জাহিন উঠে দাঁড়িয়ে বলে, মা এটা করাতে এখন উনি ঠিক মতো হাঁটতে পারবেন। এমন সময় আলেয়া বেগম তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, কি দিনকাল এলো রে বাবা, যার বউর পায়ে ব্যথা পেয়েছে তার কোনো দেখার হদিশই নেই, উল্টে ভাসুরকে সেবা করতে হচ্ছে ছোট ভাইয়ের বউয়ের পা ধরে। যার বউ পায়ে ব্যথা পেয়েছে সেই সেবা করছে আপা, তাই তুমি অযথা কথা বলে নিজের জবানটা আর নষ্ট করো না। আজহার শেখের গলা এই কথা শুনে আলেয়া বেগম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছে তার ছোট ভাই? যার বউ
পায়ে ব্যথা পেয়েছে সে সেবা করছে মানে? আলেয়া বেগম অবিশ্বাস্য গলায় বলেন।